আসসালামাইকুম, আমি জুয়েল আহমেদ। আমার বাসা কাহাল উপজেলার জামগ্রামে। আমি সম্প্রতি কম্বোডিয়া থেকে ফিরে এসেছি। ওখানকার কাজের পরিস্থিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমার এই কথাগুলো যেন মানুষগুলো পজিটিভভাবে নেয় এবং তারা যেন সচেতন হয় যে ওই দেশে যাওয়ার আগে 100 বার যেন ভাবে যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং কি কাজে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, বাঙালি যেগুলো এই দালাল বা এজেন্ট বলেন, এরা তো অনেক কথাই লুকিয়ে রাখে বা বলে না। তো যে দেশেই এরা লোক পাঠাক, তবে কম্বোডিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এই দেশে নিয়ে যাওয়ার আগে দালালেরা বলে কম্পিউটার অপারেটর, অথবা বলবে ডাটা কালেকশন, বা বলবে কাস্টমার কেয়ারের কাজ। আসলে এই তিনটার একটাও না। কম্পিউটার কেন্দ্রিকই কাজ, কিন্তু আসলে ওখানে স্ক্যাম করতে হবে। কিংবা আবার এটাও বলবে এজেন্টেরা যে হচ্ছে ক্যাসিনোতে কাজ। তো আমি 2015 থেকে 18 সাল পর্যন্ত মালয়েশিয়াতে ছিলাম। আমি ক্যাসিনোতে কাজ করে আসছি। ক্যাসিনোটা হচ্ছে জুয়া। ওখানে আপনি ইচ্ছায় গেলেন যে আমি $1000 নিয়ে গেলাম, আমি $5000 বা $10,000 আয় করার জন্য আমি জুয়া খেলতে গেলাম। সেটা ভিন্ন একটা বিষয়। আর স্ক্যাম হচ্ছে প্রতারণা। স্ক্যামের বাংলা হচ্ছে প্রতারণা করা, নিজে আর একটা ব্যক্তিকে প্রতারণার শিকার বানিয়ে তার অর্থ হাতিয়ে নেওয়া। তো আমি যেভাবে, আমাকে বলা হয়েছিল যে ওখানে যাওয়ার পরে কম্পিউটারের কাজ, আমাকে বলছিল যে তুমি যেহেতু ক্যাসিনোতে কাজ করে আসছো, তুমি কাজটা পারবা, তুমি আসো। আমি বললাম কি কাজ? বলছে ওই রকমই ক্যাসিনোর কাজই মনে করো, তুমি পারবা, তুমি আসো। তো আমাকে যে বলছিল সে আমার খুবই বিশ্বস্ত, আমার কাজিন। সেও ওখানেই আছে, সেও এই কাজই করে। তো সে আমার কাজিন, আমি তো তাকে বিশ্বাস করবই। তো সে তারই রুমমেট, তার বাসা টাঙ্গাইলে, তার সঙ্গে পরিচয় করে দেয়। পরিচয় করে দেওয়ার পরে আমি পাসপোর্ট করার 18 দিনের মধ্যে আমার ফ্লাইট হয়ে যায়। আমি কম্বোডিয়াতে চলে যাওয়ার পরে 5 থেকে 7 দিন ভালোই ছিলাম। তারপরে যখন ইন্টারভিউ দেওয়া শুরু হয়ে গেল, ইন্টারভিউ দিলাম। প্রথম ইন্টারভিউয়ে আমি টিকতে পারিনি। ওখানে টাইপিং স্পিড বেশি নেবে, মানে 40+ নেবে। তো আমার টাইপিং স্পিড ছিল 25-এর মতো। কারণ আমি তো জানি ক্যাসিনোতে টাইপিং স্পিড কোনো বিষয় না, ওটা অতটা লাগে না। তো তারপরে যখন ধীরে ধীরে বুঝতে পারলাম যে এখানে টাইপিং স্পিড ম্যাটার করে, মানে ইন্টারভিউ ম্যাটার করে, তারপরে আমি দ্বিতীয় ইন্টারভিউ দিতে গেলাম। সেখানে আমাকে নিয়ে নিল। ওদের প্রথম অবস্থা ইন্টারভিউ, ওরা কোন জিনিসটা দেখে, আমার বেসিক ইংলিশটা আমি কেমন বুঝি এবং কেমন বোঝায় বলতে পারি কাজ, এটা দেখবে। আর টাইপিং স্পিডটা মোটামুটি 25-30-এর মধ্যে থাকলেই ওরা আর কি জবের জন্য নিয়ে নেয়। আর দেখে ছেলেটা কতটা কাস্টমারের সাথে ফ্রিলি কথা বলতে পারবে ইংলিশে, এই জিনিসটা ওরা, মানে ওই ইন্টারভিউর মধ্যে ওরা, চাইনিজ মালিক তো ওরা অনেক স্মার্ট, ওরা বুঝে নেয়। তো আমার আর কি চাকরি হয়। চাকরি হওয়ার পরে আমার কাজ হয় বাংলাদেশি প্ল্যাটফর্মে কাজ করার। ওই কোম্পানিতে মিনিমাম 8টা থেকে 10টা দেশে স্ক্যাম করা হয়, তার মধ্যে বাংলাদেশেও স্ক্যাম হয়। তো আমি যে অফিসে আমার নিয়োগ হয় সেই প্ল্যাটফর্মে বাংলাদেশি আমি সহ আরও 20-22 জনের মতো কাজ করতেছে। ম্যাক্সিমাম আমি ঢাকা, রাজশাহী, বগুড়ার আমি একাই ছিলাম। টাঙ্গাইল, এইসব জেলার ছেলেপেলে কাজ করতেছে, আমার বয়সী বা আমার থেকে 2-1 বছর ছোটও আছে, বড় আছে। তো তারা 1 বছর যাবত সেখানে কাজ করতেছে। আমি যখন প্রথম 7 দিন ট্রায়ালে ছিলাম, প্রথম 2 দিন আমি বুঝতে পারিনি যে আমাকে দিয়ে এরা কী করে নেবে। আমাকে যাওয়ার পরে 5-7টা আইফোন দেওয়া হলো। প্রত্যেকটা আইফোনে দেখি 2-3টা মানুষের, বাঙালিদের সাথে ওরা চ্যাট করছে। সেই চ্যাটিংয়ে ওরা কীভাবে শুরু করছে, কোন কোন কথা বলে সেই মানুষকে আশ্বস্ত করছে বা পটাইছে, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তো সেগুলো আমাকে পড়তে দিল বা বুঝতে, তুমি পড়ো, এইভাবে কাস্টমারের সাথে কথা বলতে হবে, এটা বলতে হবে। বা তুমি যদি কাস্টমার যদি আউট অফ সিলেবাস কোনো কোশ্চিন করে, তখন তুমি আমার টিম লিডারের হেল্প নিবা।
আমাদের এইচআরের হেল্প নিবা, এগুলো আর কি আমাকে বোঝাই দেওয়া হলো। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রতারণা করতে হবে আমার। যখন আমি ওদের পুরো কাহিনীটা পড়ার পরে দেখলাম যখন একটা মানুষ স্ক্যাম হওয়ার শেষের 3-4টা লাইন আর্তনাদ বলেন, হাহাকার বলেন, একটা নিঃস্ব হয়ে যাওয়া বা পথে বসা ব্যক্তির কি ধরনের কথাবার্তা হতে পারে সেটা আমরা কম বেশি সবাই বুঝি। তখন এই জিনিসগুলো আর কি রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি নিতে পারতাম না। আমি আমার কাছের বন্ধুদেরকে আস্তে আস্তে শেয়ার করতে শুরু করলাম যে এটা তো কোনো কাজের মধ্যেই পড়ে না। আমি শুধু মুসলমান হিসেবে বলতেছি না, আমি মানুষ হিসেবেও একটা কথা বলি, আমার হয়তো কম বেশি দোষ ত্রুটি সবারই আছে, আমারও হয়তো অনেক কম বেশি পাপ আছে, কিন্তু নিজের হাতে একটা ব্যক্তিকে যে আমি ধ্বংস করে দিচ্ছি, নিঃস্ব করে দিচ্ছি, এটা আমি মেনে নিতে পারিনি। শুধু আমি না, আমার মতো অনেক বাঙালি, অনেক পাকিস্তানি এই জিনিসটা মেনে নিতে না পারার কারণে অনেকেই চাকরি ছেড়ে দিয়ে, জরিমানা দিয়ে নিজ নিজ দেশে চলে গেছে। তো আমি আর একটা নিয়ম বলি, আমি প্রথমে যেখানে কাজ পাইছিলাম সেটা হচ্ছে নন ফ্রিডম কোম্পানি। নন ফ্রিডম কোম্পানিতে ইন্টারভিউ হয় সহজ, ওখানে এজেন্ট মানি দেওয়া হয় অনেক। এজেন্ট মানিটা কি, যে ব্যক্তিটা আমাকে ওই কোম্পানিতে নিয়ে গেল সেই কোম্পানি সেই ব্যক্তিকে $3,000 থেকে $4,000 তাকে একবারে দিয়ে দেবে। আর আমি যদি ওখানে 1 বছরের কন্ট্রাক্টে একবার সই করি, 7 দিন ট্রায়ালের পর আমি যদি একবারে 1 বছরের কন্ট্রাক্টে সই করি, একদিন আগেও যদি কোম্পানি আমাকে ফায়ার করে দেয় বা আমি যদি স্ব ইচ্ছায় চাকরি ছেড়ে দিই, ওই 3,000 থেকে 4,000 যেটা এজেন্ট মানি সেটা আমাকে পে করে পাসপোর্ট নিয়ে আসতে হবে, অন্যথায় আমাকে কোম্পানি থেকে বেরোতে দেবে না। এটা হচ্ছে ওদের একটা রুলসের মধ্যে আছে। আবার অনেক কোম্পানি আছে টার্গেট থাকে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ওই সকল দেশ থেকে নিয়ে যেতে হবে। যদি সেই টার্গেট ফিল আপ না হয়, অনেক কোম্পানি আছে ইলেকট্রিক শর্ট দেয়, অনেক কোম্পানি আছে 2-3 দিন খাইতে দিবে না, অন্ধকার ঘরে রেখে দেবে, শারীরিক টর্চার করে, কোমরের নিচ পর্যন্ত মিনিমাম 25-30টা বাড়ি মারবে ইচ্ছা মতো চাইনিজরা। তবে আমি যে কোম্পানিতে ঢুকছিলাম সেখানে আর কি এই ধরনের টর্চার হয় না। তারপরেও আমি বাংলাদেশের স্ক্যামের যখন হয় কোনো বাঙালি, তখন ওদের আর্তনাদ দেখে আমি আর সত্যি কথা কাজটা করতে পারিনি। আমি ওখান থেকে সত্যি কথা আমি চলে আসছিলাম। বা আমাকে ফায়ার করে দেওয়া হয়েছিল, আমি ইচ্ছা করি মানে অ্যাক্টিভিটিস এমন দেখাচ্ছিলাম যে আমি এই কাজটা করতে পারবো না। কারণ আমি যদি ওখান থেকে সরাসরি চলে আসি, আমি তো জানি আমার এখানে আরো অনেক ঝামেলা করবে, পাসপোর্ট দেবে না। অতএব আমি তাদেরকে বোঝাইছিলাম যে আমি এই কাজের জন্য আমি যোগ্য না। তারা 7 দিনের মধ্যে আমাকে ওখান থেকে বের করে দেয় পাসপোর্ট সহ। আবার নিয়ম হচ্ছে পাসপোর্ট আমার হাতে দেবে না, পাসপোর্ট দেবে যে এজেন্ট আমাকে ওখানে রেখে আসছে সেই এজেন্টের হাতে পাসপোর্ট দেবে। তো সেই এজেন্ট আর কি আমাকে ওখান থেকে উদ্ধার করার পরে আমি সেই এজেন্টের কাছে না গিয়ে আমি আমার এক পরিচিত, ওখানে যাওয়ার পর এক পরিচিত হয় বড় ভাই, আমি তার বাসায় যেয়ে উঠি। তখন সেই বড় ভাই অনেক বোঝায় যে তুমি যদি এখন দেশে চলে যাও, তোমার তো 6 লক্ষ টাকার মতো তোমার ঋণ আছে, বা তুমি এত টাকা বিনিয়োগ করে আসছো, এটা তো তোমার পুরোটাই জলে চলে যাবে। তুমি চেষ্টা করো 4-5 মাস তুমি যদি এই দেশে কাটিয়ে দিতে পারো, তুমি টাকা তুলতে পারবা। সে আমার ভালোর জন্যই কথাটা বলছিল, যেন আমি টাকাটা তুলতে পারি। তাছাড়াও আমি দেশে ফোন দিই যাদেরকে আমি আমার বড় ভাই মনে করি, তারাও একই কথাই বলছিল যে তুমি টাকাটা তুলে উঠে চলে আসো। তো সেই লক্ষ্যে আমি মনকে শক্ত করে আমি আরেকটা কোম্পানিতে ইন্টারভিউ দিই। আমার জব হয় এবং 3 দিন পর আমাকে তারা পার্মানেন্ট করে দেয়, আইডি কার্ড করে দেয়। তো আমি কাজ করলাম অনেক, দাঁতের উপর যাকে বলে আর কি, দাঁত চাপা দিয়ে 14 দিন আমি কাজ করছি। 14 দিন কাজ করার পরে যখন প্রতি রাতে আমার একই কথা মনে হয় যে আমি একটা আরেকটা মানুষকে ধ্বংস করে দিচ্ছি, এটা আমি মানসিকভাবে নিতে পারতাম না। তো আমি স্বেচ্ছায় 14 দিন পর সেই চাকরিটা আমি ছেড়ে দিই। তো আমি যখন এই দ্বিতীয় কোম্পানিতে ঢুকি, $1,200 এজেন্ট মানি দেওয়া হয়। তো সেখান থেকে $400 কম্বোডিয়ান যে এজেন্ট থাকে সে কখনো এটা ফেরত দেবে না, আর বাদ বাকি $800 আমাকে মনে করেন যে আবার দেশ থেকে টাকা নিয়ে গিয়ে সেটা পরিশোধ করে।
আবেগের জায়গাতে শুরু করে। আচ্ছা, হ্যাঁ, আবেগের জায়গাতে শুরু করে। আমি যখন বুঝতে পারলাম যে এই কাজটা এতটাই নিকৃষ্ট, আমি নিজে একটা মানুষ হয়ে একটা মানুষকে তার বিশ্বাস অর্জন করে, তার সরলতার সুযোগ নিয়ে, তাকে বোকা বানিয়ে তাকে নিঃস্ব করতে হবে আমার, এটা আসলে কোনো কাজের মধ্যেই পড়ে না। এটা এক প্রকার সেই ব্যক্তিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া অথবা তাকে মেরে ফেলা, আমি তো মনে করি তাই। কারণ অনেক ব্যক্তি নিঃস্ব হওয়ার পরে আমি নিজে দেখছি অনেক ব্যক্তি আত্মহত্যা করছে বা আত্মহত্যা করার পথে চলে গেছে। অনেক মহিলা যারা আছে ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক, চাইনিজরা করে কি বেশিরভাগ দেশেরই বড় শহরকে টার্গেট করে। ওদের লজিকটা হচ্ছে বড় শহরে বড় ধরনের মানুষের বসবাস, বড় ধরনের ব্যবসায়ীদের বসবাস, বড় ধরনের অফিসারদের বসবাস। তাদেরকে যদি আমরা টার্গেট করি, বা বড় শহরে যারা থাকে তারা তো অবশ্যই ভিআইপি পার্সনদের মধ্যে থাকে, তারা যদি স্ক্যামের শিকার হয় তাহলে আমরা মোটা টাকা আর্ন করতে পারবো সহজে। এই জন্য ওরা প্রত্যেকটা দেশেরই কোন কোন শহরে বিত্তবানরা বেশি বসবাস করে সেগুলো ওরা অ্যানালাইসিস করে ওরা আগেই ডাটা নিয়ে রাখে। ওদের সিন্ডিকেট এতটাই শক্তিশালী, ওরা ওখানে বসে থেকে পৃথিবীর সব দেশের নাম্বার ওরা কালেকশন করে প্রতিদিন, এবং কালেকশন করার পরে আমাদেরকে দেওয়া হয় যে আমরা যেন সেই নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক বা টেলিগ্রামে, যে যে সোশ্যাল মিডিয়া যারা যারা ইউজ করে, ওই নাম্বারের মাধ্যমে গিয়ে যেন তাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করি। তো আমি যদি চাইতাম, যেটা সত্যি কথা, আমি যদি চাইতাম 2 বছর থাকলে আমি 1 কোটি টাকা আমি আর্ন করতে পারতাম কম বেশি। কিন্তু আমি দিন শেষে কি পাইতাম? মানুষের ঘৃণা। আমাকে তো কেউ চিনতো না যে কে আমাকে ধ্বংসটা করলো, কিন্তু একজন তো আছে সৃষ্টিকর্তা। আপনি যে ধর্মেরই হন, আমি শুধু মুসলমান দেখে বলতেছি না, আপনি যে ধর্মেরই হন, কোনো ধর্মেরই স্রষ্টা আপনাকে এই ইজাজত দেয়নি যে আপনি আরেকজনকে প্রতারণা করে তাকে ধ্বংস করেন। তো আমি নিজে ধ্বংস হয়েছি ভাই। 6 লক্ষ টাকা আমার গেছে ওই দেশে যাইতে। আবার ওই দেশ থেকে যখন আমি আসবো তখন আমার ওভারস্টে হয়ে গেছিল, জরিমানা দেওয়া লাগছে, ভিসা করতে হয়েছে, আমার একবার প্লেনের টাকা মার গেছে, আবার দেশ থেকে টাকা ধার করে নিয়ে গিয়ে আমি প্লেনের টিকিট কেটে চলে আসছি। টোটাল আমার 8 লক্ষ টাকা গেছে এই পুরো প্রসেসে। মানে আমি কাউকে ধ্বংস না করে নিজে ধ্বংস হয়ে গেছি এক কথায়। এখন আমি অনেকটা বেকার, কর্মহীন অবস্থায় আছি। তবে আমি বা আমার মা, আমার পরিবারে যারাই আছে, আমার বোন বা অনেক বন্ধুরা আছে, বলতেছে দোস্ত তুই টাকা, বা আমার পরিবার থেকে বলছে হয়তো তুই টাকা তোর নষ্ট হয়েছে, জলে গেছে, কিন্তু তুই কাউকে ধ্বংস করিস নি, এটা এর পুরস্কার আল্লাহ হয়তো একদিন দেবে। তো আমি আল্লাহর কাছে এটাই বলে রাখছি। স্ক্যামটা এটা কারা, কোন ধরনের লোক করতো? নারী করতো না পুরুষ করতো? এটা একটা কোম্পানি, কোম্পানিটা হচ্ছে চাইনিজ কোম্পানি। এরা শুধু একটা কোম্পানি না, শত শত কোম্পানি আছে ওখানে, শত শত। এটার দেখা দেখি আমি 4-5 দিন আগে দেখলাম শাপলা মার্কেটে সম্ভবত ডিবিরা 3-4টা কম্পিউটার নিয়ে গেছে। এই ধরনের স্ক্যাম বাংলাদেশে শুরু হয়ে গেছে। আগে আমি দেশে থাকতে দেখতাম যে ইমুতে অনেক ধরনের মেসেজ আসে, তো আর ওখানে যা দেখলাম এটারই আপডেট ভার্সন। এমন আপডেট ভার্সন চাইনিজরা যদি বুঝতে পারে, বা আমি যদি বুঝতে পারি যে যে ব্যক্তিকে আমি টার্গেট করছি, গল্প করে বোঝা যায় যে এর মাল্টি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হওয়ার দরকার নাই, মাল্টি মিলিয়নিয়ার হলেই তার অনেক টাকা, তাকে ওই কোম্পানি মিনিমাম $5,000 একবারে তার অ্যাকাউন্টে দিয়ে দেয় বিশ্বাস অর্জন করার জন্য। তখন ওই ব্যক্তি যখন দেখে আমার অ্যাকাউন্টে $5,000 এই ব্যক্তিটা এমনি দিয়ে দিল, তখন অবশ্যই তার প্রতি বিশ্বাসটা আপনার চলে আসবে। তখন ধীরে ধীরে আপনি $10,000, $1,00,000 আপনার নিজস্ব টাকা তখন আপনি আমার কথা মতো জায়গায় আপনি ইনভেস্ট করবেন। তারপর সমস্যা নেই, বলে না, আমি এক কোম্পানির কাজের ধরন একই রকম, অর্ধেক পর্যন্ত হয়তো ভিন্ন হতে পারে কাহিনীটা, কিন্তু অর্ধেকের পর থেকে উদ্দেশ্য একটাই, কিভাবে
তাকে পটায়ে টাকা নিয়ে আসতে হবে। আমি যে ধরনের আমি প্রথমে যে কোম্পানিতে ছিলাম তাদের কাজের সিস্টেমটা ছিল এরকম যে আমি একটা মেয়ে, আমার বাসা ঢাকাতেই, যখন আমি আপনার সাথে কথা বলবো বা কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবো, কৌশলে তার বাসা ঢাকাতেই তো তার বাসা, কিন্তু ঢাকার কোন অঞ্চলে তার বাসা সেটা কৌশলে শুনে নিয়ে তার বিপরীত দিকে আমি বলি যে আমার বাসা সেখানে। সে যদি বলে আমার বাসা উত্তরা, আমি বলবো আমার বাসা হচ্ছে মগবাজার। বা সে যদি বলে ধানমন্ডি, আমি বলবো আমার বাসা কাকরাই। মানে মিনিমাম একটা ডিস্টেন্স আমি দেখাবো যেন সহজে তার সাথে আমার, সে যেন হুট করে আমার বাসায় আসবো এই ধরনের জেদ করলেও যেন আমি তাকে বাহানা করে লেট করাতে পারি। তো সেই কোম্পানির কাজের এইরকম সিস্টেম ছিল যে আমি যাকে স্ক্যাম করব তার সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনার মধ্যেই তার তথ্য নিয়ে নিতাম। সে কি করে, ব্যবসা বা চাকরি, বা তার কেমন ব্যাংক ব্যালেন্স আছে, সহায় সম্পত্তি কেমন আছে, বাড়ি কয়টা, গাড়ি কয়টা, ফ্ল্যাট কয়টা, বউ বাচ্চা কয়টা, তার দুর্বলতা কি। ম্যাক্সিমাম ছেলেদেরই তো, যে সত্যি কথা, আমি তো তখন একটা মেয়ে হয়ে কথা বলতাম। আমি সহ যারাই স্ক্যাম করে সবাই সুন্দরী মডেলের আত্মা নিজের মধ্যে ধারণ করে কথা বলে। তো আমি যার সাথে কথা বলতাম সে ভাবতো যে আমি হয়তো সত্যি কোনো মেয়ের সাথে কথা বলতেছি, কিন্তু আসলে কোনো মেয়ে না, ওটা আমার মতো আপনার মতো কোনো বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান বা নেপালি আপনার সাথে কথা বলতেছে। তো ওখানে কি করা হতো, গুগল ট্রান্সলেট আছে, আপনি যে দেশে স্ক্যাম করবেন সেই দেশে আপনি সেই দেশের ল্যাঙ্গুয়েজে আপনি আমাকে দিবেন, আমি অটোমেটিকলি আমি আমার ইচ্ছা মতো ভাষা অনুযায়ী আমি সেটাকে ট্রান্সলেট করে নিজে বুঝে এবং আপনাকে তার উত্তর করব তার ইচ্ছা, তার চলতি ভাষায় সেটা আমি তাকে সেন্ড করব। এটা খুবই সহজ একটা বিষয়। তো আমি 7 দিন যে বাংলা প্ল্যাটফর্ম ছিলাম, তো বাংলাদেশিদের সাথে কথা বলতে খুব সহজ। এরা অনেক ইনোসেন্টও হয়, আবার অনেক আবেগী হয়। আর যদি দেখে কোনো সুন্দরী মেয়ে আমাকে হাই দিছে বা আমার সঙ্গে কথা বলার জন্য উঠে পড়ে লাগছে, তো 80 বছরের বৃদ্ধও কিন্তু সে চাইবে এর সঙ্গে একটু 10 মিনিট কথা বলি। প্রথম কথা মেয়ের লোভ, দ্বিতীয় কথা হচ্ছে টাকার লোভ। যখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনি এই যে এত, আমার প্রোফাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি থাকবে, আমি সুন্দর 5 স্টারে খাচ্ছি, আমি কক্সবাজার, আমি যদি বাংলাদেশে স্ক্যাম করি আমার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড দেখবেন কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, শেরাটন, ভালো হোটেলে খাচ্ছি, এগুলো চাইনিজে যাচ্ছি, BMW, মার্সিডিজ গাড়ির আশেপাশে আমার ছবি দেখবেন, আমি বলবো যে এই গাড়ি আমার গত সপ্তাহে কিনলাম। মানে আমি আপনাদেরকে বোঝাবো যে আমি এমন একটা কাজ করি যে প্রতি মাসে বা সপ্তাহে আমার একটা ভালো অ্যামাউন্ট আসে। সপ্তাহে হয়তো বলবো 30,000 বা মাসে বলবো 1 লাখ। তখন অটোমেটিকলি আপনি বলবেন যে আপনি একটা মেয়ে হয়ে ঘরে বসে কিভাবে এত টাকা ইনকাম করেন। তখন ধীরে ধীরে আমি আপনাকে আমার কোম্পানির যে স্ক্রিপ্ট আছে, যে আমি একটা হোটেল, আমাদের কোম্পানির একটা হোটেল আছে, এই হোটেলের রিভিউ, আপনি যদি ভালো রিভিউ দেন তাহলে হোটেলের পক্ষ থেকে আপনাকে টাকা দেওয়া হবে। তো তখন সে জিজ্ঞাসা করে কীরকম রিভিউ দিতে হবে, তখন বলবেন যে এই হোটেলের খাওয়া ভালো, এই হোটেলের সেবা ভালো, এই ধরনের আপনাকে টাস্ক দেওয়া থাকবে, আপনি শুধু সেগুলোতে ক্লিক করবেন, খালি একদম ইজি কাজ। আপনার মোবাইলে সেটা করতে পারবেন, ল্যাপটপ বা কম্পিউটারে সেটা করতে পারবেন। আপনাকে সহজ কাজ দেওয়া হবে, আপনি সহজ কাজগুলো ইজিলি করবেন 5 মিনিটের মধ্যে। তখন আপনার সঙ্গে সঙ্গে আমি বলবো আপনি তো কাজটি করে সফল হয়েছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেন বা বিকাশ নগদ দেন, আমি আপনার অ্যাকাউন্টে প্রফিট, কোম্পানির পক্ষ থেকে আপনি 1,000 বা 10,000, প্রথম অবস্থায় অল্প প্রফিট আপনাকে বলবো, বিকাশ নাম্বার দেবে, নগদ নাম্বার দেবে বা অ্যাকাউন্ট নাম্বার দেবে, আমি সাথে সাথেই কোম্পানির পক্ষ থেকে সেই অ্যাকাউন্টের সত্যি টাকা দিয়ে দেবে। তখন আপনার বিশ্বাস তৈরি হয়ে যাবে। তখন বলবেন যে আমি কিভাবে আরো বেশি টাকা ইনকাম করব। তখন ধীরে ধীরে আমি আপনাকে আরেকটা টাস্ক দেখাবো, ওটা আরো সহজ হবে কিন্তু প্রফিটটা বেশি হবে। কিন্তু তখন আমি আপনাকে বোঝাবো যে আপনি এখন মিনিমাম 50,000 টাকা আপনি এখানে বিনিয়োগ করেন, বিনিয়োগ করে আপনি এই কাজটা করলে আপনি মিনিমাম 50,000 টাকারও 7 দিন পরে আপনি ব্যাক পাবেন। এবং অটোমেটিকলি সে বিনিয়োগও করার পরে তার অ্যাকাউন্টে 1 লাখ টাকাও কোম্পানি দিয়ে দেয়। ওটা তো অনেক কিছু ফেক হয়, কিন্তু টাকা অরিজিনালি দিয়ে দেয় কোম্পানি। মানে আপনার বিশ্বাসটা আমি কিনে নিচ্ছি টাকা দিয়ে।
অনেকে আছে ওই 50,000 টাকা নিয়ে উধাও হয়ে চলে যায়, কোম্পানির কোনো সমস্যা নেই, কোম্পানি প্রতিদিন মিলিয়ন ডলার ইনকাম করে। আপনার মতো আমার মতো ইনকাম দিনে যদি 1 কোটি টাকাও নিয়ে যদি কোনো কাস্টমার ভাগে, কোম্পানির মনে করেন যে একটা চুলো ক্ষতি হবে না, কারণ ওদের এত টাকা প্রতিদিন ইনকাম হয়। কিন্তু ম্যাক্সিমাম ব্যক্তি ওই যে চলে গেল, সে 7 দিন পর হলেও ফিরে আসতে হবে, কারণ ঘরে বসে আমি 50,000 বা 1 লক্ষ টাকা পেলাম, তাহলে অবশ্যই এটা অবশ্যই সত্যি কাহিনী। তখন সে ধীরে ধীরে তার আসল টাকা ইনভেস্ট করবে, 5 লাখ হোক 10 লাখ হোক, যার যেমন এমন আপনি ইনভেস্ট করবেন। তখন ধীরে ধীরে আপনাকে আমি বুঝাবো যে এই টাকা আপনি তুলতে পারবেন না। আপনি $5,000 ইনভেস্ট করছেন, আপনি এরপরে $10,000 ইনভেস্ট করেন, তাহলে আপনি আরও $10,000 আর্ন করতে পারবেন। ধীরে ধীরে আপনাকে যখন আমি একদম বুঝতে পারবো আমি যে আপনি নিঃস্ব হয়ে গেছেন, তখন আস্তে করে আপনার অ্যাকাউন্টটা আমি আপনাকে ব্লক করে দেবো, আপনি আর ওই টাকা কখনো তুলতে পারবেন না। এভাবেই প্রতারণার শিকার হয়। এইভাবেই কৌশল আরো রকমের আছে, কিন্তু মূল থিমটা হচ্ছে একটাই, আপনাকে সুন্দরী মেয়ে আপনার সঙ্গে কথা বলবে, আপনার পেছনে সত্যি টাকায় বিনিয়োগ করবে প্রথম অবস্থায়, তারপরে ধীরে ধীরে তৃতীয় স্টেপ থেকে বা অনেকে দ্বিতীয় স্টেপ থেকে স্ক্যামের শিকার হয়ে যায়, টাকা আর তুলতে পারবে না সে। আপনি যদি ওখানে মারাও যান, কোম্পানি আপনাকে টাকা তুলতে দেবে না, কোম্পানির রুলসের বিরুদ্ধে আমরাও যেতে পারবো না। আমাদের মনে অনেক, আমি দেখছি যারা বাঙালি কাজ করে তারাও এক সময় আফসোস করে, কিন্তু তাদের করার কিছু থাকে না, কারণ তারা কোম্পানির কাছে দায়বদ্ধ। আর কোম্পানি, চীনাদের রুলস এমন, ওরা যদি দেখে যে আপনি রুলস ভাঙছেন, একটা চুল পরিমাণ একটা রুলস ভাঙছেন, আপনাকে তো জরিমানা করবেই, আর মার যেটা দেবে অমানবিক অত্যাচার করবে, ইলেকট্রিক শর্ট দেবে, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ইচ্ছা মতো পিটাবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তো এত নির্যাতন নিয়েও বাংলাদেশে অনেকে যারা স্ক্যাম করে তারা কিভাবে টিকে আছে? অনেকে নিরুপায় হয়ে টিকে আছে, আবার অনেকে লোভে পড়ে টিকে আছে। সবাই তো আমার মতো না, আবার অনেকেই আমার মতো, অনেক বাঙালি ভাই, অনেক পাকিস্তানি ভাই, অনেক ইন্ডিয়ান ভাই আমি থাইল্যান্ড এয়ারপোর্টে দেখছি, আমি কম্বোডিয়ার এয়ারপোর্টে দেখছি, তারা চলে আসতেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে ভাইয়া তোমরা কেন যাচ্ছ, কতদিন আগে আসছি না? কেউ বলে 7 দিন আগে আসছি, কেউ বলে 1 মাস আগে আসছি। অনেক পাকিস্তানি ইন্ডিয়ান বলে যে हम लोग भूखा मर जाएंगे फिर भी ये काम नहीं करेंगे। তার সে যে ধর্মেরই হোক, এই ধরনের প্রতারণার কাজ, যাদের প্রতি বিন্দু, যাদের সৃষ্টিকতার প্রতি বিন্দু ইমান আছে বা মানবিকতা আছে, তারা এই ধরনের কাজ কখনোই করবে না। যেমন আমি করতে পারিনি, আমার অনেক টাকা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস কিনা জানি না, মানে এখন আল্লাহ সৃষ্টিকর্তা জানে আমাকে কি করবে। তবে আমি আমার মাধ্যমে $1 আমি ইনকাম করতে পারিনি, বা আমি কারো $1 আমি কারো ক্ষতি করিনি, আমি নিজে ধ্বংস হয়ে গেছি, তাও আমি কাউকে ধ্বংস করিনি। ওই জগৎটা এমন জগৎ। আর চীনারা যে কাজটা করে, চীনা বসেরা যে কোম্পানিতে আমি দেখছি, ওরা যে অফিসে বসে, ওরা যে কম্পিউটার, এমনকি ওরা যে চেয়ারে বসে, সেই চেয়ারের দাম মিনিমাম $4,000-5,000। ওই চেয়ার আমি বাংলাদেশে কোথাও দেখিনি। ওরা আর যে কম্পিউটার ওরা যে ব্যবহার করে, মারাত্মক, মিনিমাম $15,000-20,000 তো সেই কম্পিউটারের দাম। ওরা যে কাজটা করে, ওদের কাছে পৃথিবীতে এমন কোনো সোশ্যাল নেটওয়ার্ক নাই যে ওরা সেটাকে হ্যাক করতে পারবে না, এমন অ্যাপস চায়নারা তৈরি করছে। কিন্তু সেই অ্যাপস আমাদেরকে কখনোই দিবে না, বা সম্ভবই না। ওটা শুধু ওরাই কাজ করবে, ওখানে অন্য কোনো দেশের ওই চেয়ারে বসাবে না। ওরা যে কি করে আল্লাহ জানে। ওরা বড় বড় পাখি শিকার করে, ওরা মাল্টি বিলিয়নিয়ার, তার যে দেশেরই হোক, ওরা তাদেরকে ব্ল্যাকমেল করে, তা যেভাবেই হোক। এই যে আপনি ফেরত আসলেন, প্রায় 8 লক্ষ টাকা আপনার ক্ষতি গেল, কতদিন আসলেন এবং কয়দিনের মধ্যে ব্যাক করে আসলেন? এখন আসলে কি ভাবেছেন, আসলে আপনি হতাশ কিনা, ক্ষতিগ্রস্ত কিনা? যেটা সত্যি কথা, আমি তো মনের সাথে যুদ্ধ করছি ওখানে। আমি 21 দিন কাজ করছি, 21 দিনে আমি 2100 বার ভাবছি যে আমি এটা কি করতেছি। আর আমি ওখানে একটা অ্যাক্সিডেন্টও করছিলাম, তো আমি ভাবলাম যে আমি তো চাইলে মারাও যেতে পারতাম এই অ্যাক্সিডেন্টে। আমি এখানে যদি মারা যেতাম তো নির্ঘাত সৃষ্টিকর্তা যে আমাকে কোথায় রাখতো। আর যেটা সত্যি কথা, এই ধরনের কাজ আমি কখনোই মানসিকভাবে প্রস্তুত
শক্তি ছিল না আমার। আমি সহ অনেকেই এই ধরনের কাজ করে না। এই যে আপনি ব্যাক করে আসলেন, আসার পরে আপনার পরিবার পরিজন এটা ফ্যামিলি কিভাবে নিল আমার বিষয়টা? পরিবার থেকে যেটা সত্যি কথা, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত তো হয়েই গেছি, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু একদিক দিয়ে ভাবি যে আমি কারো ক্ষতি করি নাই। এটা মনকে বোঝানোর জন্যই বলেন আর ধর্মীয় ভাবেই বলেন, আমি এটা ভেবে ভালো আছি।